সুপ্রিয় শিক্ষার্থীরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ ইকবাল হোসেন, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা, স্বাগত জানাচ্ছি। এই করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। সকল শিক্ষার্থীকে দেশের স্বাস্থ্য বিভাগ কর্তৃক জারিকৃত বিভিন্ন স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি আজকে ব্যবস্থাপনা দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি কোর্সের পঞ্চম লেকচারে যে বিষয়গুলো বা যেই টপিকটি নিয়ে আলোচনা করব সেটি তোমাদের সিলেবাসে যার নামকরণ করা হয়েছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস অ্যান্ড ওয়ার্ড প্রসেসিং। এই টপিকের অধীনে বেশ কিছু সাব টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা যে সকল সাব টপিক আজকে আলোকপাত করব বা যেগুলো সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব সেগুলোকে অ্যাট এ গ্ল্যান্স বলতে পারি এইভাবে: ফাইল কি এবং তার প্রকারভেদ, অর্থাৎ বিভিন্ন প্রকার ফাইল এবং তার প্রকারভেদ; ইউজার ইন্টারফেস কি এবং তার প্রকারভেদ; সর্বশেষ ওয়ার্ড প্রসেসিং কাকে বলে, অর্থাৎ আমরা যে মাইক্রোসফট অফিসের ওয়ার্ড ব্যবহার করি এইরকম ওয়ার্ড প্রসেসিং, মাইক্রোসফট অফিসের যে ওয়ার্ড বা এক্সেল, এটা হচ্ছে একটি কোম্পানির। এরকম আরো বিভিন্ন সফটওয়্যার আছে, এই সফটওয়্যারগুলো আমরা দেখার চেষ্টা করব। তো আমরা বেশি কথা না বলে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। প্রথমে আসি, ফাইল কাকে বলে। আমরা যখন কম্পিউটারে কাজ করি তখন প্রায়শই বলে থাকি যে এই ফোল্ডারে এই ফাইলটি আছে, অমুক ফোল্ডারে তমুক ফাইলটি আছে। অ্যাকচুয়ালি ফাইল কি সেটা জানার চেষ্টা করছি। কম্পিউটারের স্মৃতি সহায়ক যন্ত্র, অর্থাৎ কম্পিউটারের মেমোরি আছে এইরকম যন্ত্র, যেমন হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, সিডি রম কিংবা কম্প্যাক্ট ডিস্ক ইত্যাদিতে পরস্পর সম্পর্কিত তথ্যকে একক হিসেবে বিশেষ নাম দিয়ে একসাথে সেভ করাকে ফাইল বলে। একবারে সহজ ভাষায় বললে, ফাইল হলো কম্পিউটার মেমোরিতে সংরক্ষিত তথ্যগুলির লজিক্যাল ইউনিট। অর্থাৎ কম্পিউটার মেমোরিতে যে সকল তথ্য আমরা সংগ্রহ করি সেগুলো লজিক্যাল বা যুক্তিমূলক ইউনিটগুলোকে আমরা ফাইল বলি। মূলত পরস্পর সম্পর্কিত এক বা একাধিক রেকর্ড নিয়ে ফাইল গঠিত হয়। সাধারণত ফাইলের একটি পরিচিতিমূলক নাম থাকে, ফাইলের একটা আইডেন্টিফিকেশন নাম থাকে। এই ফাইল প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে ডেটা ফাইল আর একটা হচ্ছে প্রোগ্রাম ফাইল। এছাড়াও বিভিন্ন ধরনের ফাইল আছে, ট্রানজ্যাকশন ফাইল, মাস্টার ফাইল, পিডিএফ ফাইল ইত্যাদি বিভিন্ন ধরনের ফাইল বর্তমানে আমরা বলে থাকি বা আমরা দেখে থাকি। এই ফাইল এক্সটেনশন, আমরা যখন একটি ফাইল সেভ করতে যাই তখন যেমন আমার এই ফাইলটি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে তৈরি করা, এই ফাইলটি যখন আমি সেভ করতে যাব তখন নামকরণের শেষে ডট দিয়ে পিপিটিএক্স অথবা পিপিটি এরকম একটি এক্সটেনশন থাকে। তাহলে এই এক্সটেনশন দ্বারা বিভিন্ন জিনিস বোঝানো হয়, এটাই আমরা আজকে দেখব। ফাইল এক্সটেনশন হলো ফাইল ফরম্যাট নির্দেশকারী একটি সূচক যা ফাইলের নামের শেষে যুক্ত থাকে। অর্থাৎ ফাইলের নামের শেষে এই জিনিসটা যুক্ত থাকবে ফাইল এক্সটেনশনটি। এই ফাইল এক্সটেনশন হলো লেটার স্ট্রিং বা নাম্বার, যার ফাইল নাম তার নামের পরে একটি ফুল স্টপ বা ডট দিয়ে শেষ হয়। ইংরেজিতে ফুল স্টপ না বলে ফাইলের ক্ষেত্রে আমরা এটা সচরাচর ডটই ইউজ করি। যেমন ডট টিএক্সটি মানে টেক্সট ফাইল, ডট পিএসডি, ডট ডিওসি ডকুমেন্ট ফাইল ইত্যাদি। এরকম বিভিন্ন ধরনের কম্পিউটারে সবচেয়ে বেশি ব্যবহৃত কয়েকটি ফাইল এক্সটেনশন যেগুলো নিচে লেখা আছে, এগুলো এক একটা
প্রতিটি এক্সটেনশন এক এক ধরনের জিনিসকে নির্দেশ করে। যেমন .crx যদি থাকে তাহলে সেটা ক্রমি এক্সটেনশন বোঝায়। যদি .zip বোঝায় তাহলে জিপড ফাইল নির্দেশ করে। তারপরে .drb যদি থাকে তাহলে সেটা ডিভাইস ড্রাইভার নির্দেশ করে। আবার যদি .ppt একটু আগে যেটা বললাম বা .pptx থাকে তাহলে এটা দ্বারা বোঝায় পাওয়ার পয়েন্টের ফাইল। আবার .pdf মানে হচ্ছে পিডিএফ ফাইল নির্দেশ করবে। আবার অর্থাৎ এই ডটের আগে কিন্তু তোমার ফাইলের নামকরণ থাকবে বা নামটি থাকবে। এই নামের পরে ডট থাকবে, ডটের পরে তোমার ওই এক্সটেনশনটি থাকবে। যে এক্সটেনশন থাকবে সেটা ওই ধরনের ফাইল নির্দেশ করে। তাহলে ফাইলের প্রকারভেদে আমরা একটু আগে বলেছিলাম ডেটা ফাইল আর প্রোগ্রাম ফাইল। তাহলে ফাইল বিভিন্ন ধরনের হতে পারে, কিন্তু প্রধানত দুই প্রকার। এই .cf যদি থাকে তাহলে সেটা হবে কনফিগারেশন ফাইল। যদি .fnt থাকে তাহলে সেটা উইন্ডোজ ফন্ট ফাইল বোঝাবে। আর যদি .html ফাইল থাকে তাহলে HTML পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা নির্দেশ করবে। আবার যদি .apk থাকে তাহলে সেটাকে বোঝাবে অ্যান্ড্রয়েড প্যাকেজ ফাইল। আবার .db থাকলে ডেটাবেস ফাইল, .xlr থাকলে ওয়ার্ক স্প্রেডশিট, অর্থাৎ ওই এক্সেলের ফাইল বোঝায়। এক্সেল হলো একটি স্প্রেডশিট। এক্সেল ছাড়া অনেক ধরনের স্প্রেডশিট আছে যেগুলোকে এক বাক্যে আমরা ওয়ার্ক স্প্রেডশিট সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন বলতে পারি। .svg স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স ফাইল। .jpg মানে জেপিজি বোঝালে ওই ছবি টবি যে আমরা ইমেজ যে সংরক্ষণ করি বা সেভ করি সেটা জেপিজি। .mp4 বোঝালে ওই ভিডিও নির্দেশ করে। .mp3 বোঝালে সেটা শুধু অডিও নির্দেশ করে, সেখানে ভিডিও থাকবে না। আর .mp4 মানে ভিডিও এবং অডিও দুইটাই। .dat মানে ডেটা ফাইল নির্দেশ করে। এরকম সবচেয়ে বহুল প্রচলিত এবং ব্যবহৃত বা যেগুলো আমরা সচরাচর দেখি এইগুলো হচ্ছে মোটামুটি ফাইলের এক্সটেনশন। এছাড়াও আরো এক্সটেনশন আছে, সেগুলো আমাদের জানার দরকার নাই, যেহেতু আমরা আইসিটি বা কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজিতে আমাদের প্রিলিমিনারি বা বেসিক আইডিয়াগুলো আমাদের দরকার। যারা আইসিটিতে অনার্স মাস্টার্স করবে অথবা কম্পিউটার সায়েন্সে অনার্স মাস্টার্স করে তাদের জন্য এটা বেশি জরুরি সবগুলো জানা। তারপর আসো, এই ফাইলের নামকরণের কিছু নিয়ম আছে। যদিও তুমি যখন ওয়ার্ড ফাইল সেভ করতে যাবা তখন 8 অক্ষরের বেশি হলে অসুবিধা নেই, কিন্তু সাধারণত একটি নিয়ম আছে। এই নিয়মটা হলো ফাইলের নাম 8 অক্ষরের বেশি হতে পারে না। নামের ক্ষেত্রে A to Z এবং 0 থেকে 9 দিয়ে লেখা যাবে, এর বাইরে লেখার সুযোগও নাই। আমি চাইলেও অন্য কিছু লিখতে পারি না। A to Z আর 0 থেকে 9 এর বাইরে আমাদের কম্পিউটারে কিবোর্ডে নাই, অন্য কিছু ইউজ করা সাধারণত করি না, এগুলো দিয়ে করা হয়। নামে কোনো কমা, ব্যাকস্ল্যাশ, স্পেস দেওয়া যাবে না। নির্দিষ্ট কিছু সংরক্ষিত শব্দ দ্বারা নাম হবে না, যেমন কন, অক্স, LPT1, LPT2 ইত্যাদি। একই ডিরেক্টরিতে একই নামের একাধিক ফাইল তৈরি করা যাবে না, অর্থাৎ এক নামে দুই ফাইল হয় না একই ডিরেক্টরি বা একই ফোল্ডারে। যদি দুইটা নাম আমরা সিমিলার দিই তাহলে দেখাবে যে ডু ইউ ওয়ান্ট টু রিপ্লেস ইট, তখন আমাকে হয় রিপ্লেস করলে আগেরটা চলে যাবে, পরেরটা থাকবে। আর যদি রিপ্লেস না করি তাহলে পরেরটাকে নতুন নামকরণ দিয়ে ওই একই ফোল্ডার বা একই ডিরেক্টরিতে আমাকে ফাইলটি সেভ করতে হবে। ফাইলের নাম ছোট হাতের বা বড় হাতের যে কোনো অক্ষরে লেখা যাবে, এই বিষয়ে কোনো ধরাবাধা নেই। তবে এগুলো সাধারণ নিয়ম, এগুলোর ব্যতিক্রম আছে, 8 অক্ষরের বেশিও হয়ে থাকে কখনো কখনো। তারপরে এতক্ষণ আমরা ফাইল যখন পড়েছি তখন ফোল্ডার সম্পর্কে বা ওই ডিরেক্টরি সম্পর্কে আমরা কথা বলেছি। ফোল্ডার হলো এক ধরনের ফাইল যার ভিতরে অন্য ধরনের ফাইল সংরক্ষণ করা যায়। অর্থাৎ ফোল্ডারও এক ধরনের ফাইল যার ভিতরে অন্য ধরনের ফাইল রাখা যায়।
অন্যভাবে যদি বলি তাহলে ফোল্ডার হলো কম্পিউটার মেমোরিতে এমন এক ক্ষুদ্র অংশ বা আধার যাতে বিভিন্ন ধরনের বা পরস্পর সম্পর্কযুক্ত একাধিক ফাইল সংরক্ষণ করা যায়। ফোল্ডারের আবার পরিচিতিমূলক নাম দেওয়া থাকে, যেমন একটি কলেজের শিক্ষার্থীদের বিভিন্ন তথ্য সম্পর্কিত ফাইলসমূহের সমন্বয়ে তৈরি ফোল্ডারের নাম হতে পারে স্টুডেন্ট ডেটাবেস, অথবা একটি কলেজের ম্যানেজমেন্ট দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের ফলা বা ফলাফল শিটের নামকরণ হতে পারে রেজাল্ট শিট। এরকম ফাইলের প্রকারভেদ আগেই বলেছি, ফাইল প্রধানত দুই প্রকার, একটি হচ্ছে ডেটা ফাইল আর একটি হচ্ছে প্রোগ্রাম ফাইল। তো ডেটা ফাইলের বিভিন্ন এক্সটেনশনও আমরা দেখেছি। এর বাইরে কিছু ফাইল আছে যেগুলো টেম্পোরারি ফাইল বলা হয় থাকে, বা আমরা কাজ করতে গিয়ে কম্পিউটারে এই ফাইলগুলো সম্পর্কে জেনে থাকি। যেমন টেম্পোরারি বা সাময়িক বা ক্ষণস্থায়ী ফাইল, বিভিন্ন কাজ করার সময় কম্পিউটার তার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ফাইলের অনুলিপি তৈরি করে, যা পরে আর কোনো কাজে না লাগলেও নির্ধারিত জায়গায় থেকে যায়। এগুলোকে টেম্পোরারি ফাইল বলে। কিছু ফাইল আছে টেম্পোরারি, এগুলো কাজ করার সময় অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যায়, অনুলিপি তৈরি করে। যেমন আমি একটি ফাইল রাখলাম, সেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন 1.pptx। এটা যখন আমি ফাইলটা রাখলাম, তখন এরকম সিমিলার আরেকটি টেম্পোরারি ফাইল তৈরি হয়ে যায়, অনুলিপি। এটা কোনো কাজে লাগে না। এইগুলো সাধারণত কম্পিউটারের গতিকে বা কম্পিউটারে কাজ করার স্পিড কমিয়ে দেয়। আরেকটি ফাইল হচ্ছে পিডিএফ ফাইল। পিডিএফ এর পূর্ণরূপ হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। এটি একটি ওপেন সোর্স ফাইল ফরম্যাট যা অ্যাডোবি 1993 সালে তৈরি করে। এটি দ্বিমাত্রিক ডকুমেন্ট উপস্থাপনে ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা একটি ওয়ার্ড ফাইলকে চাইলে আমরা পিডিএফ করতে পারি, আবার এক্সেল ফাইলকেও পিডিএফ করতে পারি। পিডিএফ ফাইল স্বাভাবিকভাবে, অর্থাৎ কোনো ধরনের সফটওয়্যার ব্যবহার ছাড়া এডিট করার সুযোগ নেই। সফটওয়্যার ইউজ করে পিডিএফ ফাইলগুলো আমরা এডিট করতে পারি। প্রোগ্রাম ফাইল, যেসব ফাইল সাধারণত প্রোগ্রাম নির্বাহ করতে কম্পিউটারের জন্য প্রয়োজনীয় নির্দেশ সংরক্ষিত করে রাখে তাকে প্রোগ্রাম ফাইল বলে। যেমন উইন্ডোজ পরিবারের অপারেটিং সিস্টেমগুলোতে সাধারণত ইএক্সই ফাইলগুলো প্রোগ্রাম ফাইল। কিছু কিছু ফাইল আছে, যখন কিছু সফটওয়্যার আমরা ডাউনলোড করি, উইন্ডোজ 10 না তারপরে 7, 8, এগুলোতে যখন আমরা সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল দিই, তখন দেখা যায় সেটআপ ইএক্সই ফাইল। অর্থাৎ এই ফাইলগুলো হচ্ছে প্রোগ্রাম ফাইল। এই যে প্রোগ্রাম ফাইলের পরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউজার ইন্টারফেস। ইউজার ইন্টারফেস। তো ইউজার ইন্টারফেস পড়ার সময় আমাদের একটি মাথায় চলে আসবে ইন্টারফেস কি বা ইন্টারফেসিংটা কি। তো এইটা আমরা একটু পরে দেখব। তার আগে ইউজার ইন্টারফেস কাকে বলে, বিষয়টা কি, এই জিনিসটা সম্পর্কে একটু আইডিয়া বা কনসেপ্ট নেই। ইউজার ইন্টারফেস হলো যে সিস্টেমের মাধ্যমে কম্পিউটার ও মানুষের মধ্যে পারস্পরিক ও উভয়মুখী যোগাযোগ সংগঠিত হয়, তাকে ইউজার ইন্টারফেস বলে। অর্থাৎ এমন একটা সিস্টেম যার সাহায্যে মানুষ এবং কম্পিউটারের মধ্যে যোগাযোগ হয়। এই যোগাযোগটা হয় দ্বিমুখী, কম্পিউটার একমুখী আর মানুষ হচ্ছে আরেক পক্ষ। তাহলে দ্বিপক্ষ বা দ্বিমুখী বা উভয়মুখী যোগাযোগটা হয়ে থাকে, তাকে ইউজার ইন্টারফেস বলে। এই কম্পিউটারে ডেটা ইনপুট দিয়ে ব্যবহারকারীর ইচ্ছা মতো প্রক্রিয়াকরণের ফলাফল পাওয়ার জন্য এবং এর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য ইউজার ইন্টারফেস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ আমি একটা ডেটা ইনপুট দিলাম, আমার ইচ্ছা মতো ডেটা ইনপুট দিয়ে সেটা আমি ফলাফল পেতে চাই, এবং এই ফলাফলের উপর আবার নিয়ন্ত্রণ, মানে এডিট বা এটাকে সেভ করা অথবা ভবিষ্যতে ডিলিট করা ইত্যাদির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য
ইউজার ইন্টারফেসটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ইউজার ইন্টারফেস কম্পিউটারের হার্ডওয়্যারকে কার্যকর মানে ব্যবহার উপযোগী করে ব্যবহারকারীর জন্য একটি সুইটেবল এনভায়রনমেন্ট সৃষ্টি করে এবং অপারেটিং সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলোর মাধ্যমে ব্যবহারকারীর সাথে কম্পিউটারের যোগাযোগ রক্ষা করে। এই ইউজার ইন্টারফেস আবার বিভিন্ন প্রকৃতির, অর্থাৎ অপারেটিং সিস্টেমগুলোতে কাজ করার পরিবেশ বা ইন্টারফেসের উপর ভিত্তি করে এদেরকে চার প্রকার বা চার ধরনের ইউজার ইন্টারফেস দেখতে পাওয়া যায়। প্রথমটা হচ্ছে চিত্র ভিত্তিক ইউজার ইন্টারফেস, যেটা পপুলারলি নোন অ্যাজ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বা সংক্ষেপে GUI নামে পরিচিত। সবচেয়ে বেশি এটাই আমাদের কাছে পরিচিত। তারপরে হচ্ছে বর্ণভিত্তিক ইউজার ইন্টারফেস, যাকে টেক্সট বেস ইউজার ইন্টারফেস বলে। আরেকটা হচ্ছে মেনু ইউজার ইন্টারফেস, আর সর্বশেষ হচ্ছে স্পর্শ ইউজার ইন্টারফেস বা টাচ ইউজার ইন্টারফেস। প্রত্যেকটি ইউজার ইন্টারফেসে আবার কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। তা আমরা প্রথম দুইটা ইন্টারফেস সম্পর্কে একটু আলোচনা করব, কারণ পরীক্ষার মধ্যে বা তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথম দুইটি। এই দুইটার পার্থক্য প্রায় পরীক্ষায় এসে থাকে। এই দুইটা সম্পর্কে আমরা আলোচনা করব। এটা সম্পর্কে আলোচনা করার পূর্বে আমি বলেছিলাম যে ইউজার ইন্টারফেস যখন আমরা বলি তখন ইন্টারফেসিং কথাটা আমাদের মস্তিষ্কে চলে আসে অটোমেটিক্যালি। এই ইন্টারফেসিং কাকে বলে? কম্পিউটারের সাথে পেরিফেরাল ডিভাইসগুলো, অর্থাৎ ইনপুট আউটপুট ডিভাইসগুলোর সংযোগকে ইন্টারফেসিং বলে। কম্পিউটারের সাথে যে ইনপুট আউটপুট বিভিন্ন ধরনের ডিভাইস আছে, এগুলোর সংযোগ স্থাপন করাটাকেই বলা হয় ইন্টারফেসিং। এই সংযোগ স্থাপন ছাড়া দুটি যন্ত্র এক হতে পারে না, আর এক যদি না হতে পারে বা একত্রিত যদি না হতে পারে, তাহলে এগুলো কোনো ধরনের কাজও করতে পারে না। এর কিছু প্রয়োজনীয়তা আছে বা ইম্পর্টেন্স আছে, যেমন ইউজার ইন্টারফেস বা ইন্টারফেসিং ইনপুট ডিভাইস হতে সিপিইউতে ডেটা ইনপুট করে। আমার যদি কিবোর্ড না থাকে, তারপরে মাউস না থাকে, তাহলে আমি ডেটা কিভাবে নিব? নেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে এই ইন্টারফেসিংটা হচ্ছে ডেটা, এবং ইন্টারফেসিংটা হলো মাউস এবং কম্পিউটার এই দুইটার মধ্যে সংযোগ স্থাপন করে দেয়। এবং পাশাপাশি আউটপুট ডিভাইস অর্থাৎ মনিটর এই দুইটার মধ্যে মাঝখানে একটি দায়িত্ব বা রোল প্লে করে। এই রোলটা কি? ইনপুট ডিভাইস হতে সিপিইউতে ডেটা ইনপুট করে এবং সিপিইউ হতে ফলাফল আউটপুট ডিভাইসে পাঠানোর কাজকে নিয়ন্ত্রণ করে ইন্টারফেসিং। তারপরে সিপিইউ এর গতির সাথে ইনপুট এবং আউটপুট ডিভাইসের গতিকে সিনক্রোনাইজ করার জন্য ইন্টারফেসের প্রয়োজন হয়। আবার কোনো ইনপুট বা আউটপুট ডিভাইস ডেটা স্থানান্তরের জন্য প্রস্তুত কিনা, অর্থাৎ তৈরি কিনা, রেডি আছে কিনা, তা সিপিইউ ইন্টারফেসিং এর মাধ্যমে বুঝতে পারে। কোনো ডাটা রেডি কিনা বা প্রিপেয়ার্ড কিনা, সেটা সিপিইউ ইন্টারফেসিং এর মাধ্যমে বুঝতে পারে। তারপরে এটি এক ধরনের স্ট্যাটাস ফ্ল্যাগ ধারণ করে, যার মাধ্যমে প্রসেসর বুঝতে পারে ডেটা বাফার ডেটা দ্বারা পূর্ণ কিনা। তা আমরা ইন্টারফেসিং কাকে বলে এই বিষয়টা জানলে হবে, আর প্রয়োজনীয়তাটা আমরা একবার পরে নিব। আমরা ইন্টারফেসিং আবার এই চার ধরনের হতে পারে। এই চার ধরনের ইন্টারফেসিং আমাদের খুব গুরুত্বপূর্ণ নয়, সেজন্য আমরা এটা স্কিপ করে যাচ্ছি। মোটামুটি ধরনটি জানলে হবে। একটা হচ্ছে শ্রেণী সংযোগ, আর একটা হচ্ছে সমান্তরাল সংযোগ, আর একটা স্কেজি পেরিফেরাল ইন্টারফেস, আর একটা হচ্ছে ফায়ারওয়্যার পেরিফেরাল ইন্টারফেস। ইন্টারফেসিংটা চার ধরনের হয়ে থাকে, চারটা নাম মনে রাখলেই হবে। এগুলো প্রকারভেদ পরীক্ষা খুব বেশি ইম্পর্টেন্ট নয়। নেক্সট, ইউজার ইন্টারফেসের যে ক্লাসিফিকেশন বলেছিলাম আমরা চার প্রকার, একটা চিত্র ভিত্তিক, আরেকটা হচ্ছে বর্ণভিত্তিক টেক্সট বা বর্ণভিত্তিক, আরেকটা হচ্ছে মেনু চালিত, আরেকটা হচ্ছে স্পর্শ বা টাচ।
এই 4 প্রকারের মধ্যে প্রথম দুইটা নিয়ে আমরা আলোচনা করব। এই বিষয়ে প্রথমেই আমরা বলেছি চিত্র ভিত্তিক ইউজার ইন্টারফেস। গ্রাফিক্সের বা চিত্রের মাধ্যমে বা সাহায্যে কমান্ড প্রয়োগ করে কম্পিউটার পরিচালনা করা গেলে তাকে চিত্র ভিত্তিক ইউজার ইন্টারফেস বলে। এতে বিভিন্ন কাজের জন্য নির্দেশের গ্রাফিক্যাল উপস্থাপনা, এই উপস্থাপনাকে আইকন বলা হয়, এবং পুল ডাউন মেনু থাকে। এতে টেক্সট বেসড অপারেটিং সিস্টেমের মতো কমান্ড মুখস্থ করতে হয় না। মনিটরে প্রদর্শিত নির্দিষ্ট প্রতীকে বা আইকনে ক্লিক করলে কমান্ড প্রয়োগ করা সম্ভব। যেমন উইন্ডোজ 98, এটি উইন্ডোজ এর একটি মাল্টি প্রোগ্রামিং গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম। এই যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, এখানে একসাথে একাধিক প্রোগ্রাম পরিচালনা করা সম্ভব। এর সুবিধা আছে, যেমন এখানে কমান্ড মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। এখানে নতুন যারা ব্যবহারকারী তারা এই ধরনের ইউজার ইন্টারফেস ব্যবহার করে স্বাচ্ছন্দ্য বা কমফোর্ট ফিল করে। এখানে আগেই বলেছি একসাথে একাধিক প্রোগ্রাম চালানো সম্ভব। আবার বিভিন্ন প্রোগ্রামের প্রতীকী চিত্র থাকে। এখানে আইকনের উপর মাউস পয়েন্টার দিয়ে ডাবল ক্লিক করে প্রোগ্রামে কাজ করা যায়। আর অসুবিধা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে মেমোরির প্রয়োজন হয়। এখানে সহায়ক অতিরিক্ত সফটওয়্যারের প্রয়োজন হতে পারে। তারপরে প্রসেসরের ক্ষমতা থাকতে হবে বেশি। তারপরে সঠিকভাবে যদি ইউজার ইন্টারফেস বা চিত্রভিত্তিক ইউজার ইন্টারফেস তৈরি করা না যায়, তাহলে ব্যবহার করা বেশ জটিল। তারপরে এই ধরনের অপারেটিং সিস্টেমের জন্য বেশি ভাইরাস তৈরি হয় বিধায় এটার আক্রান্ত হওয়ার সম্ভাবনাও অনেক বেশি। এই চিত্র ভিত্তিক ইউজার ইন্টারফেসের আবার কিছু বেশ স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। যেমন এটা হচ্ছে মাল্টিটাস্কিং, অর্থাৎ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস অপারেটিং সিস্টেমের ব্যবহারকারীরা একসাথে একাধিক প্রোগ্রাম ওপেন করতে পারে। অর্থাৎ মিনিমাইজকৃত ওপেন মানে একটা প্রোগ্রাম ওপেন করলে আরেকটা যদি ওপেন করতে চাই, প্রথমটাকে মিনিমাইজ করে নিতে হবে। মিনিমাইজকৃত যে কোনো অ্যাপ্লিকেশনের আইকনে ক্লিক করে সংশ্লিষ্ট প্রোগ্রামটি আবার ওপেন করা যায়। এভাবে এক প্রোগ্রাম থেকে আরেক প্রোগ্রামে সহজে সুইচ করা সম্ভব এই চিত্রভিত্তিক ইউজার ইন্টারফেসে। এছাড়া আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটা ব্যবহারকারী অর্থাৎ ইউজার ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করে। ব্যবহারকারী যেন সহজে তার চাহিদা মতো বা তার পছন্দ মতো ব্যবহার করতে পারে, সেই দিকটা গুরুত্ব দিয়ে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সিস্টেম তৈরি করা হয়েছে। এজন্য এটাকে ইউজার ফ্রেন্ডলি ওমস বা ইউজার ইন্টারফেস বলা হয়। তারপরে এটা সহজ ব্যবহার করা যায়। গ্রাফিক্যাল অপারেটিং ইউজার ইন্টারফেস অপারেটিং সিস্টেম সহজে ব্যবহার করা যায়। মনিটরে প্রদর্শিত নির্দিষ্ট আইকনে ক্লিক করে কমান্ড প্রয়োগ করা যায়, যার ফলে ব্যবহারকারী কিবোর্ড ব্যবহার না করে শুধু মাউস ব্যবহার করে কম্পিউটার পরিচালনা করতে পারে। তারপরে আরো বেশ কিছু সুবিধা আছে, যেমন মাল্টিমিডিয়া এবং বিনোদন, তারপরে সাহায্য, তারপরে এটা সহজে শেখা যায়। তারপরে এটা ভিজুয়াল মানে হলো ব্যবহারকারী কোনো অ্যাপ্লিকেশনের ভিতরে প্রয়োগকৃত বিভিন্ন নির্দেশ প্রয়োগের ফলাফল দেখে কাজ করতে পারে। মনিটরে আমরা যা দেখি, প্রিন্টারেও সে আউটপুট পাওয়া যায়। এই জন্য একে বলে থাকে ওয়াই শোয়িং ওয়াইজি, অর্থাৎ হোয়াট ডু ইউ সি ইজ হোয়াট ইউ গেট। আরেকবার বলছি, হোয়াট ইউ সি ইজ হোয়াট ইউ গেট। প্রত্যেকটা শব্দের আদ্যক্ষর নিয়ে WYSIWYG বলে চিত্রভিত্তিক ইউজার ইন্টারফেসকে। তারপরে আমরা যে ইউজার ইন্টারফেস এর প্রকারভেদ দেখব, সেটা হচ্ছে টেক্সট বেসড ইউজার ইন্টারফেস। এই কম্পিউটার পরিচালনার পূর্বে টেক্সট বেসড অপারেটিং সিস্টেম ব্যবহার করা হতো। টেক্সট ভিত্তিক অপারেটিং সিস্টেমে কমান্ড সমূহ লিখে প্রয়োগ করা হতো। আগে কমান্ড লিখে তারপরে ব্যবহার করা হতো।
কমান্ড সমূহ গঠনের উপাদান ছিল কোনো শব্দ, প্রতীক, সংখ্যা বা ডিজিট। এই সিস্টেমে কাজ করতে হলে ব্যবহারকারীকে আগে থেকে কমান্ড সম্পর্কে জানা থাকতে হবে এবং সিনট্যাক্স অর্থাৎ ফর্মুলা অনুযায়ী তা প্রয়োগ করতে হবে, অর্থাৎ টেক্সট বেসড ইউজার ইন্টারফেসিং। এটা দিয়ে কাজ করতে হলে যিনি ব্যবহার করবেন আগে কমান্ডগুলো জানতে হবে, তারপরে কমান্ড জানলেই হবে না, সেটা কিভাবে ব্যবহার করতে হবে সেই বিষয়টা সম্পর্কে তার আইডিয়া থাকতে হবে। আর যদি না থাকে তাহলে সেটা ব্যবহার করতে পারবে না। এই জন্য এটার বেশিরভাগ অসুবিধে। তো এই অসুবিধাগুলো নতুন ব্যবহারকারী যারা তারা এই টেক্সট বেসড ইউজার ইন্টারফেসিং অপারেটিং সিস্টেম ব্যবহার করে স্বাচ্ছন্দ্য ফিল করতো না। কিবোর্ডের কি টাইপ করে নির্দেশ দিতে হয় বলে কমান্ড ভুল হতে পারে, অর্থাৎ কিবোর্ড চেপে চেপে বা ক্লিক করে করে এটাতে নির্দেশ দিতে হতো। তারপরে এখানে একসাথে একাধিক প্রোগ্রাম চালানোর কোনো সুযোগ ছিল না। তারপরে কার্সর সরানো সহ সকল কমান্ড কিবোর্ড ব্যবহার করে করতে হতো, অর্থাৎ এখানে কিবোর্ড ছাড়া আর কোনো সুযোগ ছিল না কমান্ড প্রয়োগ করার বা ইনপুট দেওয়ার। এই টেক্সট বেসড ইউজার ইন্টারফেসিং এবং চিত্র ভিত্তিক বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, এই দুইটার মধ্যে বেশ কিছু পার্থক্য আছে। যেমন পার্থক্যের পয়েন্ট যদি আমি বলি মেমোরি, তাহলে চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমে মেমোরি অপেক্ষাকৃত বেশি দরকার, আর টেক্সট বেসের ক্ষেত্রে তুলনামূলক কম মেমোরির প্রয়োজন হয়। আর একটা পয়েন্ট যদি ধরি গতি, তাহলে দেখা যায় চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমে গ্রাফিক্স নিয়ে কাজ করা দরকার হয় বলে অপারেটিং সিস্টেমের গতি তুলনামূলকভাবে কম। আর এখানে অর্থাৎ টেক্সট বেস ইউজার ইন্টারফেসে গতি তুলনামূলকভাবে বেশি। তারপরে যদি বলি শুরু করা, কিভাবে শুরু করব, চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমে শুরু করার পর ডেস্কটপে এসে থামবে, সেখান থেকে আইকন চিত্রে ক্লিক করে নির্দেশ দেওয়া হয়। আর বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেমে শুরু করলে লেখার জন্য, শুরু করার পরে লেখার জন্য কমান্ড প্রম্পট আসবে। তারপরে আরেকটি পয়েন্ট যদি বলি কাজের প্রকৃতি, এই চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমে বিভিন্ন কাজ করার নির্দেশ প্রদানের জন্য আইকন এবং অন্যান্য চিত্রভিত্তিক বস্তু ব্যবহার করা হয়ে থাকে। নির্দিষ্ট বস্তুতে কাজ করলে ওই নির্দিষ্ট কাজ হবে, অর্থাৎ নির্দিষ্ট বস্তুতে যদি আমি ক্লিক করি তাহলে নির্দিষ্ট কাজ হবে। অন্যদিকে টেক্সট বেস ইউজার ইন্টারফেসে কাজের নির্দেশ প্রদান করার জন্য কিবোর্ড থেকে কমান্ড টাইপ করে নির্দেশ দিতে হয়। তারপরে যদি উদাহরণ বলি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের উদাহরণ, তাহলে আমি বলতে পারি উইন্ডোজ এক্সপি, তারপরে উইন্ডোজ এনটি ইত্যাদি। তারপরে টেক্সট বেস ইউজার ইন্টারফেসের উদাহরণ আমরা বলতে পারি এমএস ডস, ইউনিক্স, পিসি ডস, লিনাক্স, টেক্সট ভার্সন। এগুলো হচ্ছে টেক্সট বেস ইউজার ইন্টারফেস। তারপরে আমরা সেটা হচ্ছে ওয়ার্ড প্রসেসিং। আমরা মোটামুটি মাইক্রোসফট ওয়ার্ড এই শব্দটির সাথে সবাই কম বেশি পরিচিত। তো এই মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে আমরা শত শত কাজ করতে পারি, মানে এমন কাজ করতে পারি যেগুলো আমাদের চিন্তারও বাহিরে। আগে যেমন টাইপরাইটার মেশিন ছিল, এই টাইপরাইটার মেশিনের পরিবর্তে এখন ওয়ার্ড ব্যবহার করা হয়। এই ওয়ার্ড প্রসেসিং একটি সফটওয়্যারের নাম। ওয়ার্ড প্রসেসিং এটা কাকে বলে? আমরা জানি ওয়ার্ড মানে বা ওয়ার্ড শব্দের বাংলা হলো শব্দ, আর প্রসেসর মানেই হলো একটি প্রক্রিয়াকরণ যন্ত্র। প্রসেসর যেটা কম্পিউটারে থাকে, যেটা প্রক্রিয়াকরণের কাজটি করে থাকে। অর্থাৎ যে যন্ত্র বা যে উপকরণের সাহায্যে কোনো নির্দেশ লিখনকে বা কোনো নির্দেশকে ব্যবহারকারী তার চাহিদা অনুযায়ী বিশেষ আঙ্গিকে তৈরি করে মুদ্রণ উপযোগী করে তোলে।
তাকে ওয়ার্ড প্রসেসর বলে। অর্থাৎ আমি যদি যেমন এখানে ওয়ার্ড প্রসেসিং লেখাটি আমি বোল্ড করে এক ধরনের এনি ডিজাইন করে শো করেছে, আবার নিচের লেখাগুলো আমি সাদামাটাভাবে উল্লেখ করেছি। তার মানে আমি আমার ইচ্ছা মতো, আমার প্রয়োজন অনুযায়ী, আমার চাহিদা অনুযায়ী আমার লেখাগুলোকে সাজাতে পারি, তারপরে বিন্যাস করতে পারি, তারপরে এটাকে কালারাইজেশন করতে পারি, আবার ফরম্যাট করতে পারি, স্পেসিং করতে পারি, প্যারাগ্রাফিং করতে পারি, তারপরে অন্যান্য কাজগুলো আমার পছন্দ অনুযায়ী করতে পারি। এটা এই সুবিধাটা দেয় ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। কমনলি বা সচরাচর সবচেয়ে জনপ্রিয় যে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার সেটা হচ্ছে মাইক্রোসফট কর্পোরেশনের উদ্ভাবিত মাইক্রোসফট ওয়ার্ড। এছাড়াও আছে ওয়ার্ড পারফেক্ট, ওয়ার্ড স্টার, ল্যাটেক্স, ওয়ার্ডপ্যাড ইত্যাদি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। এই ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারে বেশ কিছু সুবিধা আছে। যেমন যদি আমরা পয়েন্ট আকারে বলি তাহলে 1 নম্বর হচ্ছে ফাইল ম্যানেজমেন্ট বা ফাইল ব্যবস্থাপনা। এই ওয়ার্ড প্রসেসিং এ প্রতিটি কাজকে আলাদা আলাদা ফাইল আকারে সংরক্ষণ করা যায়। আর কম্পিউটারে আমরা জানি স্মৃতি অনেক বেশি, তাই অনেক ফাইল বা যত বেশি ফাইল হোক কম্পিউটারে তা সংরক্ষণ করা যায়। একটি সম্পূর্ণ লাইব্রেরিকে ফাইল আকারে কম্পিউটারের স্মৃতিতে সংরক্ষণ করা যায়। অর্থাৎ আমরা একটা লাইব্রেরি যত তথ্য আছে সবগুলো আমরা চাইলে কম্পিউটারে ফাইলের মধ্যে সংরক্ষণ করতে পারি। আমরা এই ফাইল সম্পর্কে এই লেকচারের শুরুতে আমরা আলোচনা করেছি। আবার ওয়ার্ড প্রসেসিং এর মাধ্যমে কিন্তু আমি প্রিন্ট প্রিভিউ দেখতে পারি। অর্থাৎ আমি যেই পেজে লিখেছি আমার লেখাটা, সেটা কি পেজের বাইরে চলে গেল, পেজটার স্পেসিং কতটুকু হলো, উপরে নিচে ডানে বামে কিরকম হলো, সবগুলো আমরা এই প্রিন্ট প্রিভিউর মাধ্যমে দেখতে পারি। এর ফলে যদি প্রয়োজনে আমরা এক্ষেত্রে অবশ্য জুম করে বা বড় ছোট করেও আমরা দেখতে পারি। আবার এখানে চিত্র, প্রতীক ইত্যাদির ব্যবহার করা সম্ভব হয়। আবার টেবিলও ব্যবহার করা যায়, টেবিল আছে। আবার এখানে এডিট করা সম্ভব হয় এই ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারে। কোনো কিছু কাট পেস্ট কপি করতে পারি, এডিট করতে পারি, ডিলিট করতে পারি, রিমুভ করতে পারি, আনডু করতে পারি, রিডু করতে পারি। এরকম অনেক সুবিধা আছে। এছাড়াও কিছু সুবিধা আছে, যেমন ডকুমেন্টগুলোকে আমরা বিভিন্ন ফরম্যাটে রাখতে পারি। আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী বিভিন্ন পিডিএফেও রাখতে পারি, আবার শুধু ওয়ার্ড ডকুমেন্টে রাখতে পারি, আবার কখনো কখনো চাইলে এটাকে জিপ আকারেও আমরা রাখতে পারি। এরপরে সার্চ আমার যদি কোনো ওয়ার্ড ফাইলের নামকরণ ভুলে যাই, তাহলে আমি আনুমানিক কিছু তথ্য দিয়ে সেটা সার্চ করেও আমরা বের করতে পারি। তারপরে এই ওয়ার্ড প্রসেসিং এর মাধ্যমে, এই সফটওয়্যারটির মাধ্যমে আমরা বিভিন্ন সাইজের, বিভিন্ন আকারের যে কাগজ আছে এগুলোতে আমরা প্রিন্ট করতে পারি। যেমন A4 সাইজে আমরা প্রিন্ট করতে পারি, লিগ্যাল সাইজে প্রিন্ট করতে পারি। অর্থাৎ আমাদের সুবিধা অনুযায়ী ওয়ার্ড প্রসেসিং এর কাজটিকে আমরা প্রিন্ট আউট করতে পারি। তাহলে এই ওয়ার্ড প্রসেসিং এর সুবিধা তো আছে, তারপরে এর ব্যবহার বা গুরুত্ব কি? এটার ব্যবহার বা গুরুত্ব যদি বলা হয় তাহলে আমরা বলতে পারি অপরিসীম, এক বাক্যে অপরিসীম। আমরা এই শিক্ষাক্ষেত্রে আমি যে লেখাগুলো লিখেছি এগুলো ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার ব্যবহার করি। যদি না থাকতো তাহলে আমি কিভাবে লিখতাম? হয়তো অনেকে বলতে পারতো যে আমি বিভিন্ন সফটওয়্যার ইউজ করে আমরা হয়তো লিখতে পারি, কিন্তু আমি আমার পছন্দ অনুযায়ী বা আমার নিজস্ব স্টাইল অনুযায়ী ওয়ার্ড প্রসেসিং এ আমার যে লেখাটা লিখতে পারবো সেটা অন্যান্য সফটওয়্যারে সম্ভব নয়। তো এর গুরুত্বের মধ্যে প্রথমেই যেহেতু আমরা শিক্ষাক্ষেত্রে জড়িত, বিভিন্ন স্টুডেন্টরা গবেষণার কাছে এটা ব্যবহার করে। তারপরে ছাত্রছাত্রীরা তাদের বিভিন্ন পাঠ্য উপকরণ, আবার যারা শিক্ষক আছে সম্মানিত, তারা প্রশ্ন তৈরির কাছে এটা ব্যবহার করেন।
আবার ছাত্ররা বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট তৈরির কাজেও এটা ব্যবহার করে থাকে। অর্থাৎ ওয়ার্ড প্রসেসিং দিয়ে আমি আমার প্রয়োজন অনুযায়ী যে কোনো কিছু করতে পারি। আগে যেই রকম টাইপরাইটার ছিল, এই টাইপরাইটার ইউজ করে আমি আমার পছন্দ অনুযায়ী, অর্থাৎ আমি এই স্লাইডটি উপরে যে ডিজাইনটি করেছি এইটা সম্ভব ছিল না। সাদামাটাভাবে নিচে যে অংশটি দেখা যাচ্ছে স্লাইডে, এইরকম আকারে আমি টাইপরাইটার দিয়ে করতে পারতাম। আর ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার হওয়ার ফলে আমার সুবিধা বা আমার যে চাহিদা সেটা হাজার গুণে বেড়ে গেছে। আমার পছন্দের স্টাইলটা বেশি মাত্রায় আমি প্রয়োগ করতে পারছি। এই যে আমরা টাইপরাইটার সম্পর্কে বললাম, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে টাইপরাইটারের তুলনায় ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের কি কি সুবিধা, তাহলে আমরা বলতে পারি যে লেখার মাঝখানে নতুন কোনো লেখা সংযোজন করা যায় ওয়ার্ড প্রসেসিং এ, এবং যদি অপ্রয়োজনীয় বা আননেসেসারি কোনো লেখা চলে আসে সেটা আমরা বুঝতে পারি ওয়ার্ড প্রসেসিং এ, যেটা টাইপরাইটারে সম্ভব না। আবার লেখার যে কোনো অংশে বা অন্য যে কোনো অংশে, অর্থাৎ এক লেখা এক জায়গাতে আরেক জায়গায় আমরা কপি করতে পারি বা স্থানান্তর করতে পারি, যেটা টাইপরাইটারে সম্ভব নয়। আবার এক ফাইলের লেখা অন্য ফাইলেও আমরা নিতে পারি ওয়ার্ড প্রসেসিং, যেটা টাইপরাইটারে সম্ভব নয়। আবার বানান ভুল হলে ব্যাকরণগত ভুল নির্ণয় সংশোধন করা যায়। আমি যদি ইংরেজিতে কোনো কিছু লিখি, বানান যদি ভুল হয়, এই ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার নিজে অটোমেটিক্যালি ডিটেক্ট করতে পারে, এবং আমি মাউসের রাইট বাটন ক্লিক করে ওই ভুল শব্দটার উপরে মাউসের রাইট বাটন ক্লিক করলে আমি সেটাকে সংশোধন করে নিতে পারি। আবার এখানে অক্ষরের আকৃতি আমরা সহজে এদিক সেদিক করতে পারি, অর্থাৎ এটা কত ফন্টের হবে, ছোট না বড় ইত্যাদি আকারে আমি আমার মতো করে নিতে পারি। আবার এখানে দেখা যায় কোনো শব্দ চেঞ্জ করে আমরা অন্য কোনো শব্দ বসাতে পারি, অর্থাৎ এডিট করতে পারি। টাইপরাইটারে দেখা গেল যে কি চেপে, টাইপরাইটারের যে বাটন বা কি চেপে একটা কালিযুক্ত রিবনে আঘাত করে কাগজে অক্ষরগুলো মুদ্রণ করা হয়। এতে যদি ভুল অক্ষর টাইপ করি তাহলে মুদ্রণ বা প্রিন্টেও ভুল হবে, এটা সংশোধন করার সুযোগ নাই। আবার এখানে অনেক সময় লাগে, টাইপ করতেও অনেক সময় লাগে। আবার এখানে অনেক কাজকে সংরক্ষণ করার, অর্থাৎ সেভ করার কোনো সুযোগ নাই, যেটা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারে আছে। সুতরাং এগুলো হচ্ছে টাইপরাইটারের চেয়ে ওয়ার্ড প্রসেসিং এর সুবিধা। যদি পরীক্ষা আসে আমরা এগুলো লিখব। তারপরে ডেস্কটপ পাবলিশিং। আমরা জানি যে আগেকার দিনে বা আজ থেকে 30-40 বছর পূর্বে কোনো বই লিখতে গেলে পত্রপত্রিকা মুদ্রণের সময় অথবা সাময়িকী অথবা বিভিন্ন প্রতিষ্ঠানের যে ক্যাটালগ, বার্ষিক প্রতিবেদন, এইসব মুদ্রণ করার সময় তার একটি খসড়া হাতে কলমে করা হতো, হাতে কলমে ডিজাইন অঙ্কন করা হতো, যেটা এখন বর্তমানে এই কম্পিউটারের সাহায্যে, ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের সাহায্যে আমরা করে নিতে পারি। এই যে কম্পিউটার ব্যবহার করে বই পুস্তক, পত্রপত্রিকা, সাময়িকী, বিভিন্ন প্রতিষ্ঠানের ক্যাটালগ, বার্ষিক প্রতিবেদন ইত্যাদির প্রাক মুদ্রণের কাজকে ডেস্কটপ পাবলিশিং বা ডিটিপি বলে, সংক্ষেপে ডিটিপি বলে। এই ডিটিপি কাজের জন্য কিছু হার্ডওয়্যার দরকার আমার। এই হার্ডওয়্যারগুলো হচ্ছে কম্পিউটার, অর্থাৎ কম্পিউটার লাগবে। কম্পিউটার ছাড়া আমার এই ডেস্কটপ পাবলিশিং সম্ভব নয়। তারপরে মনিটর দরকার আউটপুট দেখার জন্য, আমার বইয়ের প্রচ্ছদের কাজটি কতটুকু সুন্দর হয়েছে সেটা দেখার জন্য মনিটর দরকার। তারপরে মাউস দরকার, এদিক সেদিক করানোর জন্য, কাজটা এখান থেকে সেখানে নেওয়ার জন্য মাউস দরকার। এটা প্রিন্ট আকারে কোনো ভুল হয়েছে কিনা সেটা দেখার জন্য আমার প্রিন্টার দরকার, স্ক্যানার দরকার, কোনো তথ্য ইনপুট দিতে চাইলে সেটা স্ক্যানার দরকার। তারপর ডিজিটাল ক্যামেরাও কখনো কখনো দরকার হয়। তো মোটামুটি এই ছিল আজকের ক্লাস। এই এই চ্যাপ্টার থেকে এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক রয়েছে যেগুলো তোমাদের প্র্যাকটিক্যাল জীবনে কাজে লাগবে, পরীক্ষার জন্য হয়তো কাজে লাগবে না।
আহ, এই ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার সম্পর্কে যে আলোচনা করেছি এটা তোমার অ্যাজ এ স্টুডেন্ট অফ ম্যানেজমেন্ট এবং ভবিষ্যৎ ম্যানেজার হিসেবে তোমাদের অবশ্যই ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার সম্পর্কে জানা দরকার। তাই যারা এখনো ওয়ার্ড প্রসেসিং সম্পর্কে আইডিয়া নাই তারা প্র্যাকটিক্যালি আইডিয়া অর্জন করবে এই প্রত্যাশায়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।